ক্লাস 11-এর বাংলার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 11-এর বাংলার প্রথম সেমিস্টারের সিলেবাসে প্রথম যে গল্পটিকে পাঠ্য রাখা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা। আজকের এই অনলাইন ক্লাসে পুঁইমাচা গল্পটি সম্পর্কেই আমরা আলোচনা করব, সম্পূর্ণ টেক্সট ভিত্তিক আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের এই ক্লাস তোমাদের অনেকটাই কাজে আসবে। প্রথমেই পুঁইমাচা গল্প সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব এই গল্পের উৎস প্রসঙ্গে। পুঁইমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মেঘমল্লার নামক গল্প গ্রন্থ থেকে এই গল্পটিকে নেওয়া হয়েছে। এই গল্পটি প্রথম 1331 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে এটি মেঘমল্লার এই গল্প গ্রন্থে স্থান পায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি সেরা গল্প এই পুঁইমাচা। এই গল্প প্রসঙ্গে আলোচনার আগে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীর বৈশিষ্ট্য বা তার লেখার যে স্টাইল সেই প্রসঙ্গে একটু আলোচনা করে নেব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখার স্টাইল যদি একটু ব্যাখ্যা করতে হয় তাহলে বলা যায় তিনি খুব সাধারণ কাহিনীকে একটি ইমোশনাল টাচ দিয়ে তিনি ফিনিশ করতেন। তোমরা যদি পথের পাঁচালী দেখো, যারা পড়েছো, দেখতে পাবে কাহিনী বস্তু খুব সাধারণ, কিন্তু সেটাকে এত সুন্দর একটা ইমোশনাল ফিলিংস দেওয়া হয়েছে যাতে সেই কাহিনী বস্তু বা সেই উপন্যাস অসাধারণ হয়ে উঠেছে। আমাদের পাঠ্য পুঁইমাচা গল্পটিও ঠিক এই রকমই একটি খুব সাধারণ কাহিনীকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনন্য করে তুলেছেন। তার ইমোশনাল টাচ বা তিনি একটি ইমোশনাল ফিলিংস এখানে এনেছেন, এটি তার অন্যতম বৈশিষ্ট্য। চলে আসছি এরপর গল্পের মূল টেক্সট ভিত্তিক আলোচনায়। এরপর আমরা চলে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্পের টেক্সট ভিত্তিক আলোচনায়। সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরে রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখিতেছিলেন। অর্থাৎ সহায়হরি তিনি বাইরে গিয়েছিলেন, তিনি বাইরে থেকে এসে হঠাৎ তার স্ত্রীকে বলছেন যে একটা বাটি কি ঘটি কিছু একটা দাও তো, পাড়ায় একজন তারক্ষুড়ো তিনি গাছ কেটেছেন, আমি একটু রস নিয়ে আসি। সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা সেই সময় কি করছিল না, তিনি স্নানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। শীতকালে নারকেল তেল জমে গেছে, তিনি ঝাঁটার কাঠির সাহায্যে সেই তেল সংগ্রহ করার চেষ্টা করছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার বিন্দুমাত্র আগ্রহ তিনি দেখালেন না। অর্থাৎ স্ত্রী অন্নপূর্ণা স্বামীর কথা তিনি শুনলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও তিনি বললেন না। অর্থাৎ সহায়হরি যে বাটি কি ঘটি চেয়েছে তার কোনো কর্ণপাতই করলেন না। সহায়হরি এবার একটু অগ্রবর্তী হইয়া বলিলেন, অগ্রবর্তী হইয়া মানে একটু এগিয়ে এসে তিনি বলছেন যে কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছবে না। অর্থাৎ সহায়হরি মনে করছে যে তার স্ত্রী স্নানে যাবে, এই জন্য হয়তো সে আর কিছু ছবে না, এই জন্য সে তাকে বাটি বা ঘটি দিচ্ছে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? অন্নপূর্ণা তার স্বামীকে বলছে যে তুমি মনে মনে কি ঠিক করেছো, ঠাউরেছ মানে ঠিক করেছো, বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে একটা ভয়ের সঞ্চার হলো, ভীতির সঞ্চার হলো। অর্থাৎ সহায়হরি একটু যেন ভয় পেল যে হঠাৎ স্ত্রীর মুড চেঞ্জ হয়ে গেল কেন, সে হঠাৎ শান্ত সুরে কেন কথা বলছে। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, ঝড় ওঠার আগে আকাশ যেমন স্থির হয়ে যায়, এখানেও সেই রকমই একটি পরিবেশ বিরাজ করছে, অর্থাৎ ঝগড়া শুরুর আগের প্রেক্ষাপট। এটা বুঝে তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও আগের থেকেও তিনি শান্ত সুরে এবার বলছেন যে দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময়ে করো, তুমি কিছু জানো না,
কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো? এখানে এই যে কোয়েশ্চেন চিহ্ন দেওয়া আছে, কিউ লেখা আছে, এই লাইনগুলো তুলে প্রশ্ন হতে পারে, এই জন্য আমি কিউ লিখে দিয়েছি। এখানে অন্নপূর্ণা তার স্বামী সহায় হরিকে জানাচ্ছে যে রঙ্গ করো না, গায়ে কী সব গুজব রটেছে জানো? অত বড় মেয়ে যার ঘরে রয়েছে তার কি রস খেয়ে কিংবা মাছ ধরে দিন কাটানো সাজে? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব রটেছে? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তার স্ত্রী উত্তর দিচ্ছে যে চৌধুরীদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে এসো কি গুজব রটেছে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। অর্থাৎ উদাসীন হলে ভদ্র সমাজে বাস করা যায় না। স্ত্রী অন্নপূর্ণা এরকমই একটা কথা বলছে। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিল, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনরাম বলিয়া উঠিলেন যে এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করে দেবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এই সবই কথা উঠেছে। অর্থাৎ সহায় হরি চাটুর্যের পরিবারকে এক ঘরে করে দেওয়ার একটা পরিকল্পনা উঠেছে বা চলছে। তার স্ত্রী সেই কথাটাই এখানে তুলছেন। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্ছুগ্য করা মেয়ে, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। বলছে তুমি উদাসীনভাবে যেমন ঘুরছো ঘোরো, ভালোই তো হয়েছে, আমাদেরকে এক ঘরে করে দেওয়া হবে এই নিয়ে হয়তো তোমার কোনো চিন্তাভাবনা নেই। তার স্ত্রী অভিযোগ আনছে। না, এখানে কি হয়েছিল না, তাদের যে বড় মেয়ে খেন্তি, এই খেন্তির বিবাহ ঠিক হয়ে যায়, আশীর্বাদও হয়ে যায়, কিন্তু মেয়ের বিবাহ হয়নি। কেন হয়নি সেই প্রসঙ্গে আমরা পরে দেখতে পাবো। আর এই যে আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও মেয়ের বিবাহ হয়নি, এটা নিয়েই পাড়াগ্রামে একটা আলোড়ন পড়েছে যে এদেরকে এক ঘরে করে দেওয়া হোক। সহায় হরি তার ছেলের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার নাকি আছেন কালীময় ঠাকুর। ওহ বেশ। এরপর অন্নপূর্ণা তেলে বগুনে জ্বলে উঠিলেন, কেন তোমাকে এক ঘরে যেমন করতে বেশি কিছু লাগে নাকি? এখানে সহায় হরি একটু যেন তার ছেলের ভাব প্রকাশ করছে যে এক ঘরে করে দেওয়া বললেই হলো নাকি। অন্নপূর্ণা এই কথাটা শুনে তিনি রেগে যাচ্ছেন এবং বলছেন যে কেন তোমাকে এক ঘরে করতে কি বেশি কিছু লাগে? তুমি কি সমাজের মাথা নাকি, না একজন মাতব্বর? কিছুই তো নও, একটা সাধারণ মানুষ, চাল নেই চুনো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কি? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন যে হলো যে 15 বছরের, অর্থাৎ খেন্তি তাদের বড় মেয়ে 15 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার এখনও বিবাহ হয়নি। সমাজটা এইরকমই ছিল তখনকার দিনে, সেই প্রসঙ্গেই কিন্তু এখানে বলা হচ্ছে যে সমাজের তরফ থেকে অধিক বয়সের মেয়ে যদি বাড়িতে থাকতো, অবিবাহিত মেয়ে, তাদেরকে এক ঘরে করে দেওয়া হতো। বলছে 15 বছরের মেয়ে বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই, লোকে বুঝতে পারে না যে মেয়ের বয়স হচ্ছে। পুনরায় গলা উঠাইয়া বলছেন, না বিয়ে দেওয়ার গা না অন্য কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? স্ত্রী অন্নপূর্ণা বলছে যে বাবা হয়ে সহায় হরিকে বলছে যে তোমার তো কোনো উদ্যোগই দেখি না, মেয়ের যে বয়স হচ্ছে, পাড়া গ্রামে এক ঘরে করে দেওয়ার একটা কথা উঠছে, তাতেও তোমার কোনো কিছুই নেই। আমি কি মা হয়ে বেরোবো গায়ে গায়ে পাত্র খুঁজতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া খিড়কি দোয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। সহায় হরি তিনি বুঝতে পারলেন যতক্ষণ স্ত্রীর কাছে থাকবেন ততক্ষণ স্ত্রীর এই ঝগড়া আর থামবে না, এই জন্য তিনি একটা কিছু পাত্র নিয়ে তিনি বেরিয়ে পড়লেন রস আনতে। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন, আনন্দপূর্ণ স্বরে, অর্থাৎ আনন্দ হয়ে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? এ যে, অর্থাৎ খেন্তি তাদের বড় মেয়ে, সে কিছু একটা এনেছে, সেইটা দেখে
রস আনতে যাচ্ছিল সহায় হরি, সে থেমে যায় এবং সে জিজ্ঞাসা করছে এটা কি, কোথা থেকে আনলি? 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহার পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গলে তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহার উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। অর্থাৎ এখানে খেন্তি সে কি এনেছিল না, একটি বুড়ো পুঁই শাকের গোটা গাছ এনেছিল। কেউ একজন হলুদ পুঁই শাক বা বুড়ো পুঁই শাক ফেলে দেয়, সেটাকে খেন্তি কুড়িয়ে আনে। ছোট মেয়ে দুটির মধ্যে একজন হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো একটা দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা। এখানে খেন্তির পরিচয় দেওয়া হচ্ছে যে খেন্তি কেমন না, খুব লম্বা গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ মানে কোঁকড়ানো, অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করে আঁটা রয়েছে। পিনটির বয়স খুঁজিতে যাইলে সেই প্রাগ ঐতিহাসিক যুগের গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি। এখানে খেন্তির পরিচয় দেওয়া হচ্ছে যে খেন্তির চেহারা কেমন, কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া পশ্চাৎ বর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনের দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম দাও গা পিসি, আমার বাবা কি যেমন তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা, কেমন মোটা মোটা নিয়ে এলাম। অর্থাৎ খুব সাধারণ একটা জিনিস, চিংড়ি মাছ আর পুঁই শাক নিয়ে তারা বাড়ি ফিরছে। 3টি মেয়ের কথা এখানে বলা হচ্ছে। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমৃতই যেন এনেছে, তোকে দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি যেমন তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে বলে দিয়েছি না তোমায়, যেমন বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ, ফেল বলছি এসব। খেন্তির মা অন্নপূর্ণা সেগুলোকে সব ফেলা করায়, যে লোকের ফেলে দেওয়া জিনিসকে তোরা কুড়িয়ে আনছিস, না কি আনন্দই হচ্ছে। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বাঁকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায়। অর্থাৎ খেন্তিকে এখানে বকছে তার মা, যে তোকে যদি বাড়ি থেকে বের হতে দেখেছি, এপাড়া ওপাড়া করতে দেখেছি, তাহলে শাস্তি দেব। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট্ট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট্ট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরির বউকে তার ছেলেমেয়েরা খুব ভয় করত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং মানে ফেলে দিতে বলছো কেন? এনেছে ছেলে মানুষ, থাকুক না। সহায় হরি বলতে যাচ্ছিল। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল, যে মা যদি বলে যে রেখে দিতে। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলে, না না নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এখানে মেয়ে মানুষের শখ স্বাদ সেই প্রসঙ্গে কথা বলা হচ্ছে, যে মেয়ে মানুষের আবার অত শখ স্বাদ খাবার লোভের কি আছে? এক পাড়া থেকে আরেক পাড়া নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে, যা যা তুই দূর কর এগুলোকে। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে, যে তার মেয়ে কত শখ করে এনেছিল 2 সাধারণ তুচ্ছ পুঁই শাক, সে দুটোকেও তার মা ফেলে দেওয়া করালো।
তার মনে বড় কষ্ট হইল। সহায় হরি তার মেয়েকে খুব ভালোবাসে, খুব কষ্ট পেল। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, ওই পুঁই শাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি সাহস করলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে তিনি বাইরে চলে গেলেন। অর্থাৎ সহায় হরি সবটাই তিনি দেখলেন এবং বুঝলেন, কিন্তু মেয়ের কষ্ট সত্ত্বেও তিনি বউয়ের বিরুদ্ধে কোনো কথা বললেন না, তিনি বাইরে চলে গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে হইল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু এক আমার, অর্ধেক সব তোমরা মিলে খেও। অর্থাৎ খেন্তি পুঁই শাক খেতে বা পুঁই শাকের তরকারি খেতে খুব ভালোবাসে। এইখানে একটা কথা বলা হচ্ছে, অর্থাৎ খেন্তিদের অবস্থা কেমন না, মাঝে মাঝে তাদের অরন্ধনেই চলে যায়, খাবার বা ভাত জোটে না, এরকমও পরিস্থিতি আসে। এই জন্যই তারা একটা তুচ্ছ পুঁই শাক নিয়েও আনন্দের সঙ্গে ঘরে ফেরে না, পেট ভরে একটু খাবে বলে। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে গিয়া উঠান ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। অর্থাৎ অন্নপূর্ণাও কিন্তু এখানে একটু গলে গেলেন, যে তিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে যেগুলোকে ফেলে দিয়ে আসতে বলেছিলেন সেগুলোই তিনি কুড়িয়ে আনতে আবার নিজেই গেলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদার নিচে পড়ে গেছে, অর্থাৎ সেগুলো নষ্ট জায়গায় পড়ে গেছে বা খারাপ জায়গায় পড়ে গেছে বলে সেগুলোকে কোড়ানো গেল না, কিছুটা কুড়িয়ে আনলেন। কুঁচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি তিনি পুঁই শাকের তরকারি রেঁধে দিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় আর আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল, যে মা তাকে সেই সময় বকেছে কিন্তু মা তার আবদার বোঝে। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের আর একটুকুও তাহার পাতে নাই। অর্থাৎ খেন্তি খুবই ভালোবাসে চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে, আর একটু চচ্চড়ি দেব? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দজনক প্রস্তাবে সমর্থন করিলেন যে হ্যাঁ। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। অর্থাৎ চোখের জলটাকে তিনি আটকানোর চেষ্টা করলেন। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলায় সহায় হরির ডাক পড়িল। কালীময় চৌধুরীর সেই মণ্ডপে ডাক পড়ল, যেখানে সহায় হরিকে এক ঘরে করে দেওয়ার জন্য কথা উঠেছিল, সেই চণ্ডী মণ্ডপে সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করিল। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে হলো। তারা কি স্বভাব? রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ, পচা শস্ত্রীয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যায় কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়া বলিলেন, এই শ্রাবণে 13 হবে। অর্থাৎ সহায় হরি এখানে মেয়ের বয়সকে চাপা দেওয়ার একটা চেষ্টা করছেন। আহা, 13 আর 16 তফাৎ কি? কালীময় চৌধুরী বলছেন যে 13 আর 16 কি এমন তফাৎ? 13 আর 16 তফাৎটা কিসের? হ্যাঁ, আর সে 13ই হোক, ছাই 16ই হোক, ছাই 85 হোক, তাতে আমাদের কি? সে তোমার হিসেব তোমার কাছে রাখো, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? হ্যাঁ, ও তো একরকম উচ্চজ্ঞ করা মেয়ে, আশীর্বাদ হওয়ায় যা বিয়ে হওয়া তাই তো একই, 7 পাকেরই বাকি খাটি, এই তো। হ্যাঁ, সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবেছ? সমাজের বামুনদের যদি জাত মারাবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। অর্থাৎ সহায় হরিকে পাড়ার চণ্ডী মণ্ডপ থেকে একটা প্রায় ধমকি দেওয়া হচ্ছে যে তোমার মেয়ের জন্য তোমার জাত পর্যন্ত যেতে পারে, তোমাকে আমরা সবাই মিলে এক ঘরে করে দেব। কারণ মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, মেয়ের আশীর্বাদ পর্যন্ত হয়ে যাওয়ার পরেও তুমি কোন সাহসে মেয়ের বিয়ে দিলে না? তুমি বেঁকে বসলে। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে তো পারবে না বলি সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম।
লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? হ্যাঁ, দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি কুড়ির জমিতে 4টি আমন ধানও করেছে, ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি আছে? অর্থাৎ এই চৌধুরী, অর্থাৎ এখানে কালিময় চৌধুরী, এই কালিময় চৌধুরী কিন্তু খেন্তির জন্য পাত্র দেখে দিয়েছিল। পাত্রকে না শ্রীমন্ত মজুমদারের ছেলে, তাকে দেখে দিয়েছিল। তাদের অবস্থাও বেশ ভালো, কিন্তু তা সত্ত্বেও সহায় হরি মেয়ের বিয়ে দেয়নি। এই হয়েছে সহায় হরির অপরাধ। ইতিহাসটা হইতেছে এই যে, এইখানে একটি ইতিহাস তুলে ধরা হচ্ছে যে তার এই যে খেন্তির বিবাহ ঠিক হয়েছিল, এই প্রসঙ্গে ইতিহাস না। মণিগাঁয়ের উক্ত মজুমদার, শ্রীমন্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ই ঠিক করিয়া দেন, কালিময় চৌধুরী ঠিক করে দেন। পাড়ার একটি মাতব্বর লোক কালিময়ের মাথা ব্যথা করিয়া সহায় হরি মেয়ের বিয়ে সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেউ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেছেন, সুদ পর্যন্ত বাকি আছে, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। অর্থাৎ কেউ কেউ বলে বা বলেছিল যে কালিময় চৌধুরী তিনি ওই শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করেছিলেন, সেই ধার শোধ করার প্রসঙ্গেই নাকি এই বিবাহ ঠিকের তিনি উদ্যোগটি নিয়েছেন। এইরকমই একটা কথা রটেছে গ্রামে বেশ, কিন্তু অনেকে বলে এটা গুজব। ইহা দুষ্টপক্ষের রচনা বলে অনেকে উড়িয়ে দেয়, যেটা কিছু অসাধু ব্যক্তি রচনা করেছে। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন 3 পর বা দিন কতক পর সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়েছিল বা মার খেয়েছিল, কিছুদিন নাকি শয্যাগতও ছিল। এরকম পাত্রকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার মন চাইছিল না, এই জন্যই তিনি সম্বন্ধ ভেঙে দেন। এইখানে আমরা এসে স্পষ্ট বুঝতে পারছি বা বুঝতে পারলাম সহায় হরি কেন তার মেয়ের বিয়ে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে দিল না বা দেয়নি না। ঘটনাটা হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলে একটু চরিত্রের দোষ তিনি শুনেছিলেন বা এরকম শুনতে পাওয়া গিয়েছিল, এই জন্যই কিন্তু তিনি মেয়ের বিয়ে দেননি। 2 দিন পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানের বাতাবেলুপুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রৌদ্র আসিয়াছিল তাহাতেই তিনি আতপে বসিয়াছিলেন। আতপে মানে রৌদ্রে, তিনি শীতকালে রোদ পোয়াচ্ছিলেন। বসিয়া আপন মনে তিনি তামাক টানিতেছিলেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরই শাবলখানা নিয়ে আয়। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে তিনি চোখ রেখে, অর্থাৎ বউকে তিনি ভয় পান। এখান থেকে বোঝা যাচ্ছে যে অন্নপূর্ণাকে সহায় হরি খুব ভয় পায়। তাকে লুকিয়ে মেয়ে খেন্তিকে নিয়ে তিনি কোথাও চলছেন শাবল নিয়ে। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটি লোহার শাবল 2 হাতে নিয়ে আঁকড়ে ধরে খেন্তি আসিয়াছে। সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে যে ইহারা কারোর ঘরে শীত কাটার উদ্দেশ্যে যাচ্ছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুঁকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল, খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাটা, রংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছে। একটা মানে স্যাঁতস্যাঁতে গন্ধ আসছে বনের মধ্য থেকে। একটা লেজে ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে, অর্থাৎ বনের পরিবেশ লক্ষ্য হলো। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই কেমন যেন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করল। বনের মধ্যে, ঘন বনটার মধ্যে কোথাও একটু খুব খুব শব্দ চলিতেছে, অর্থাৎ কে যেন কিছু খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থেমে দাঁড়ালো, পরে চলিতে আরম্ভ করিল। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় আবার খুব খুব শব্দ আরম্ভ হচ্ছে।
কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিল খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলছে এবং তেল মাখছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে বললেন, এখনও নাইতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাইমা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে মানে খুবই উৎসাহের সহিত 15-16 কেজি ওজনের একটি ভারী মেটে আলু মানে ওল ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইল এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিল, ওই যে পাড়ার মশা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে যে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই যেমন বেড়ার গায়ে যে মেটে আলু যেমন করে রেখেছি তা দাদা ঠাকুর বরং, অর্থাৎ এখানে কাহিনীটাকে একটু ঘোরানোর চেষ্টা করছে সহায় হরি। অর্থাৎ অ্যাকচুয়ালি কী হয়েছিল না, সহায় হরি আর তার মেয়ে খেন্তি মিলে তারা বনো ওল বা এখানে ওল তুলতে গিয়েছিল, যেটাকে মেটে আলু বলা হচ্ছে। সেই ওল তারা চুরি করে এনেছে কোথাও থেকে, আর সেই কথাটা কি ঘুরিয়ে দিচ্ছে সহায় হরি। সহায় হরি বলছে না, কোনো একজন পরিচিত মানুষ তাদেরকে এই ওল দিয়েছে। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি তো ছিলাম না। অর্থাৎ বরজপোতার বন দিয়ে পেরিয়ে যাওয়ার সময় অন্নপূর্ণা বুঝতে পেরেছিল যে এখানে কিছু একটা খুব শব্দ চলছে, সেটা যে এরাই করছে এতক্ষণে বুঝতে পারে। সে জিজ্ঞাসা করলে সহায় হরি বলে, না, আমরা ছিলাম না। সহায় হরি অবাক হইয়া বললেন যে আমরা ছিলাম না। সহায় হরির ভাব দিকে মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়িলেন, যে তিনি কিছুই জানেন না। অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কালে আছে, মিথ্যা কথাগুলো এখন না বললেই নয়। আমি সব জানি, মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছিলাম, শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব শব্দ চলছে, তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল, যেই আবার খানিক দূরে গেলাম আবার শব্দ চালু হলো। তোমার তো ইহকালও নেই আর পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয়, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে না জড়ালেই নয়। ওর মাথা খাওয়া কি এই জন্য? এরকম অন্নপূর্ণা বলছে যে তুমি যা করছো করো, অত বড় মেয়েটাকে কেন এসবের মধ্যে নিয়ে যাচ্ছ? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহাদের উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিলেন বা চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টি রেখে তিনি সেগুলো কিছুই পারলেন না। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া আসিল। সম্মুখে মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত তিনি কাপড় মেলিয়া দিলেন। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনেই খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করিতে করিতে মায়ের নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলু দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চাহিয়া একবার ভূপতিত মানে মাটিতে পড়া সেই মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখে বাঁশ ঝাড়ের মাথার দিকে চাহিয়া রইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু মুখ দিয়া কথা কহিল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল, উত্তর দিল হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠে বলিলেন, পাজি, আজ তোমার যেমন পিঠে আমি আস্ত কাঠের চেলা ভেঙে ছাড়ব। বরজপোতার বনে গিয়ে মেটে আলু চুরি করতে তোমাকে কে বলেছে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছো কোন কালে? সেই এক গলা বিজন বনে, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত, এ মেয়ে নিয়ে আমি কী করব? তার মেয়েকে নিয়ে সমস্যায় পড়েছে অন্নপূর্ণা, এরকম কথাগুলো তার মেয়েকে শোনাচ্ছে। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা, আমার দেখবে এসো।
অন্নপূর্ণা গিয়ে দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট ছোট জমিতে কতগুলি পাথরকুচি এবং কণ্টিকারীর জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি শীর্ণকায় পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থি বন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। অর্থাৎ একটা কঞ্চির গায়ে কাপড় বেঁধে বেঁধে একটা পুঁই শাককে লাগানো হয়েছে। এইমাত্র তাদের ফলমূলের বা শাকসবজির যে বাগান। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত রয়েছে বা ঘুরছে, দিনের আলোয় এখনও বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, ধুর পাগলি, এখন যে পুঁই ডাঁটার যেমন চারা পোতে কখনো বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়রী দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদে উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জেদের বাড়ি হইতে গোবর করিয়া আনিল। সহায়রী বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তো কি হয়, দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত? তেমন তো নেই। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি না। সহায়রী বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন তিনি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই। খেন্তির মুখ কেমন যেন সুশ্রী হইয়া উঠিতেছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। জামার ইতিহাসটা এরকম না, বহু বৎসর অতীত হলো, হরিপুরের রাসের মেলায় সহায়রী কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের একটি জামা কিনে এনে দিয়েছিল তার মেয়েকে। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার যে রিফু হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যে উন্নতি হয়েছে, তার দরুন জামাটি তাহার গায়ে আর হয় না। সংসারের এসব খোঁজ সহায়রী কখনো রাখেনি বা রাখার চেষ্টাও করে না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়ো, ময়দা, গুড় দিয়া একটি গোলা বা একটি উপকরণ তৈরি করছে। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাতিয়া 1 থাল নারকেল কুড়িতেছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে শিক্ষিত হয় নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাজারে ঘুরে ফেরে, তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মতভাবে সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় শুদ্ধ করে তাকে কাজে নিযুক্ত করেছে তার মা, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পিঠের যে উপকরণ তৈরি সেই প্রসঙ্গে। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট্ট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা একটু গোলা দাও, অর্থাৎ সেই যে পিঠে তৈরির গোলাটা সেটা। এখানে ছোট মেয়ের নাম পাচ্ছি রাধি, বড় মেয়ে খেন্তি, মেঝো মেয়ে পুটি, এই 3টে মেয়ে সহায়রীর। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া হাতের আঙুলে 5টি ভাগ করে মুদ্রা করিয়া তাকে দিল। মেজো মেয়ে পুটি অমনি সেও হাত বাড়াচ্ছে যে আমাকে একটু দাও। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে এদিকে চাইতেছিল। এই সময় খাইতে চাওয়া মা পাছে বকে, সেই জন্য সে ভয়ে চাইতে পারল না। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য রেখে দি একটু। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটো নাই সেখানা সরিয়ে তার মাকে দিল। তার মা তার জন্য একটু গোলা রেখে দিল। মেজো মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো নারকেলে ছাই দিয়ে পাটিসাপটা করে, সে তো কেমন লাগে, ভালোই লাগে। এইখানে একটা কথা আমরা পাচ্ছি যে খুব সাধারণ জীবনযাপন খেন্তিদের বা সহায়রীর,
খুব গরিব মানুষ, তাই খুব সাধারণ উপকরণ নিয়েই তারা খুব হাসি খুশিতে আনন্দে থাকে, খুব সাধারণ সাধারণ জিনিস নিয়েই তারা আনন্দ করে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল মাখিয়ে সে কিছু একটা করছে, অর্থাৎ সে ওই বড়া জাতীয় কিছু একটা করছে ওই মণ্ডটা দিয়ে বা যে মিশ্রণটা বানিয়েছে সেটা দিয়ে। খেন্তি বলল, যেমন খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলেই কি সেটা ভালো হয়? অর্থাৎ এখানে খেন্তি নিজের মনকে বা সকলকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা প্রসঙ্গ তুলছে যে ক্ষীর দিলেই যে পিঠে হয় এরকম কোনো কথা নেই। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞেস করল, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, তুই এখনও যেমন বসে খাস নে, অর্থাৎ নে, কিন্তু তুই এখানে বসে খাস নে, মুখ থেকে পড়ে যাবে নাকি সন্দেহ নেই, তাই খাস নে। বেশ, খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করেছে খেন্তি সেই সাধারণ উপকরণগুলো পেয়েই। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক করে টুকরো পাতা পেতে বস দেখি, গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব খুব মনোপুত হইল না। তার মুখ দেখিয়ে বোঝা গেল। পুটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুটি চাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। খাওয়া শেষ হইয়া গেলে খেন্তি তখনও খাইতেছে, সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খেয়ে নিয়েছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ তখন ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মার দিকে চাহিল, বলল, বেশ খেতে হয়েছে মা, এই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু একটা ভালো স্বাদ হয়ে যায়। অর্থাৎ খুব ছোট ছোট জিনিস নিয়েই খেন্তি এদের খুব আনন্দ। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলো তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি খেন্তির মুখ থেকে। অর্থাৎ খেন্তি যে ভালো মেয়ে তার গুণ তার মা জানে। বৈশাখ মাসের প্রথমে সহায়হরি এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। বৈশাখ মাসে খেন্তির বিবাহ হয়ে গেল, সহায়হরির দুঃসম্পর্কের এক আত্মীয় এই যোগাযোগ করে দেয়। দ্বিতীয় পক্ষের বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না, অর্থাৎ 40 বছরের পাত্রের সাথে 15 বছরের খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষের বিবাহ, অর্থাৎ পাত্রের আগে বিয়ে হয়েছিল। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা ইচ্ছুক ছিল না, অন্নপূর্ণা এই পাত্রকে বিয়ে দিতে চায়নি, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিমেন্ট চুন ইটের ব্যবসা আছে, অনেক পয়সা, তাই রাজি হয়ে যায়। এরকম পাত্র তো হঠাৎ মেলে না। বেশ, জামাইয়ের বয়সও একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে সংকোচ বোধ করত, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলে দেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিল না। বাড়ির বাহির হইয়াই আমলকি তলাহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক যেন ফেটে গেল। অর্থাৎ মা অন্নপূর্ণার বুক ফেটে গেল তার এই সহজ সাধারণ সরল মেয়েটিকে অপরের ঘরে পাঠাতে, যেখানে কেউ নেই তাদের পরিচিত, খেন্তিকে কেউ চেনে না। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? তার মায়ের মধ্যে এই একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল যে খেন্তিকে তারা যেভাবে ভালোবাসে,
অপরে কি সেইভাবে ভালোবাসবে আদেও? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিলেন, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিও, 2 মাস তো থেকে যাব, তারপরে আষাঢ় মাসে চলে আসবো। ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো যাবে। এরকম একটা কথা বলছেন। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গৈমে সরে বলিল, না যাবে বই কি, দেখো তো কেমন না যায়। এইখানে খেন্তির বিবাহ হচ্ছে বৈশাখ মাসে, ফাল্গুনে খেন্তি মারা যাচ্ছে। কেমন করে খেন্তি মারা যাচ্ছে সেটাই আমরা পড়ব। অর্থাৎ 10 মাস মাত্র বিবাহ হয়, তার মধ্যেই খেন্তি মারা যায়। এরপর ঘটনা চলে যাচ্ছে, অনেকটা স্কিপ করা হচ্ছে না, ফাল্গুন চৈত্র মাসের কথা। অর্থাৎ তার বিবাহ হয়ে গেছে বৈশাখে, তারপর ফাল্গুন চৈত্র মাস, সেই সময় বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন যেন হু হু করতে লাগিল। অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতি সুরে বলিত, মা বলবো একটা কথা, ওই কোণটা একটু ছিঁড়ে দাও। কিন্তু আজকে কেউ নেই। খেন্তির মা খুব মিস করছে বা কষ্ট পাচ্ছে যে আজকে তার কাছে খাবার চেয়ে নেওয়ার মতো ভোজনপটু সেই মেয়েটি নেই। খেন্তির মায়ের চোখে জল আসছে। 1 বছরের উপর হইয়া গিয়েছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিল। সহায়হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। 1 বছর পেরিয়ে গেছে ঘটনা। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছিলেন। অর্থাৎ খুব সুন্দরভাবে বসেছিলেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর, তাছাড়া যেমন আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির কি হয়েছিল? এইখানে খেন্তির মৃত্যুর কথা এখানে পাওয়া যাচ্ছে, যে খেন্তির মৃত্যু কিভাবে হয়েছিল। সহায়হরি হুঁকোটার 5-6টি টান দিয়ে কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে কে মেয়েকে নিয়ে যেও। একটা নির্মম এখানে প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে, পণ প্রথা। অর্থাৎ খেন্তির বিবাহ হয়ে যায় বড়লোক ঘরে, কিন্তু খেন্তির বাবা সহায়হরি 250 মতো টাকা দিতে পারেনি। এই জন্য মেয়ের অসুখ হয়, বিসুখ হয়, যা কিছুই হয়, তাদের পরিবারকে জানানোই হয়নি যে মেয়ে অসুস্থ। মেয়েকে তারা পাঠায়নি, এমনকি মুখও দেখতে দেয়নি। একেবারে চামার। কে বলিল? না বিষ্ণু সরকার, যে গল্প করছিল সহায়হরির সাথে। সে বলছে একেবারে চামার মানুষ তো। তারপরে বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্বে কম করে 30টে টাকা কম হবে না ভেবে দেখলাম কি না, মেয়ের নিন্দে ওঠে, ছোট লোকের মেয়ের মতো চাল, হাভাতে ঘরের মেয়ে, এরকম নানান রকম কথা। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায়হরি হঠাৎ কথক বন্ধ করিয়া মিনিট কতক ধরিয়া হুঁকো টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না, চুপচাপ। এখানে একটা অসহায় বাবা, তার করুণ যে আরতি সেটা ফুটে উঠছে, যে এখানে খেন্তির বড়লোক ঘরে বিয়ে হয়েছে বলে তাকে যে খুব আদর যত্নে রাখা হতো তা নয়, কথায় কথায় তাকে অপমান করা হতো। ছোটলোক ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, কিছু দিতে পারেনি, পুজোর সময় বড় বেশ জাঁকজমক তত্ত্ব নিয়ে আসতে পারে না, এরকম কথা শোনানো হতো, যেগুলো সহায়হরির মনে প্রচুর কষ্ট দেয়, যে তার অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে তার মেয়ে অকালে চলে গেল, হারাতে হলো। এইখানেই আমরা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে ম্যাজিক্যাল যে টাচ সেটা পাচ্ছি। তিনি একটা ছোট্ট কাহিনীকে কত সুন্দর ইমোশন দিয়ে দেন, এখানে সেটা আমরা পাচ্ছি, যেটা পথের পাঁচালী উপন্যাসেও আমরা পাই। যেন চোখ থেকে জল ঝরিয়ে তিনি ছেড়ে দেবেন, ঠিক সেই সিচুয়েশন এখানেও তিনি তৈরি করেছেন। চলে আসি পরের। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা নেই। অল্পক্ষণ পর বিষ্ণু সরকার বলিলেন, তারপর কি হয়েছিল? বলছে, আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম জানো। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোক ঘরের সঙ্গে কুটুম করলে এরকমই হয়,
তেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলো শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক বলো, তোমরা তো সরকার খুড়ো সবই জানো। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আমরা ছোট লোক। এখানে একটা দারুণ কথা তুলছেন সহায় হরি, যে আমাদের টাকা নেই বলে আমরা কি ছোট লোক, আমরা গরিব বলে। সহায় হরি চাটুর্যে তিনি সুন্দর কথা তুলছেন যে এক সময় আমাদের এই বংশের গৌরব ছিল, আমাদের বংশের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আভিজাত্যের গৌরবে সহায় হরি একটু হাসছেন শুষ্ক হাসি। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘান লড়িলেন, বললেন হ্যাঁ তা বটে। তারপর ফাল্গুন মাস, তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ দিল না কিছু, তারা আমায় সংবাদ দেয়, আমি গিয়ে তখন যাই। সহায় হরি মেয়েকে শেষ দেখেছিল পৌষ মাসে জীবন্ত অবস্থায় এবং শেষ দেখে মৃত অবস্থায়। আর সে মেয়েকে দেখেনি। তার শ্বশুর বাড়ি অর্থাৎ খেন্তির শ্বশুর বাড়ি থেকে মেয়ের পক্স হলে, বসন্ত হলে, তখনকার দিনে সেরকম ওষুধপালা ছিল না, মৃত্যু অনিবার্য ছিল। সেই পরিস্থিতি হলে মেয়েকে তারা কোনো এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে ফেলে দিয়ে চলে আসে। দেখতে পাওনি? না, এমনি চামার, অর্থাৎ মেয়েকে দেখতেই পায়নি সহায় হরি, তার শেষ দেখা হয়নি। এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়েছিল জানো। যাক তা চলে যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে এখানে মাছ ধরার প্রসঙ্গ চলে আসছে, অর্থাৎ সহায় হরি আর এই বিষ্ণু সরকার এরা দুজনে মাছ ধরে, তাই বলছে মাছের চার কি ঠিক করলে, সেটা সুবিধা করে নিয়ে চলো, অনেক বেলা হলো আর এসব কথা বলে লাভ নেই। এরপরের কয়েক মাস পেরিয়ে যায়। আজ আবার পৌষ পার্বণের দিন, অর্থাৎ একটা বছর হয়ে গেছে প্রায় খেন্তির মৃত্যু হয়েছে। এবার পৌষ মাসের শেষ সেটি এত শীত পড়েছিল যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখে নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু পিঠে বানাচ্ছিলেন, অর্থাৎ বড়া জাতীয় সরু চকলির বড়া বা পিঠে বানাচ্ছিলেন। চালের গুঁড়ো সেই একটা গোলা বা একটি মিশ্রণ তৈরি করেছে। পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল। রাধি বলছে আর একটু জল দিতে হবে না, অত ঘন করে ফেললে কেন মা? পুটি বলছিল আচ্ছা মা, ওতে যে একটু নুন দিলে হয় না? ও মা দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে, অর্থাৎ রাধির কোনো কাপড় চোপড় আগুনের কাছাকাছি চলে গেছে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো না, আগুনের ঘাড়ি গিয়ে না বসলেই নয়, আগুন পোয়ানোর হয় না, এই দিকে আয়। গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে ফুলে উঠছে বা পিঠে হয়ে যাচ্ছে। পুটি বলিল মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে দিয়ে আসি। এটা একটা প্রথা, প্রথম পিঠেটা ষষ্ঠীকে দিয়ে আসতে হয়। অন্নপূর্ণা বলিলেন একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থেলো থেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। রাধি পুঁটি খিড়কি দেয় খুলতি একটা শিয়াল শুকনো পাতার খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মধ্যে ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হাঁটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল। অর্থাৎ ছোট মেয়ে ভয় পেয়েছে শিয়াল টিয়াল দেখে বনের মধ্যে। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিল দিলি? পুটি বলল হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেইখানে ফেলে দিয়েছি। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিতেছে, তখনও রাত খুব বেশি। জ্যোৎস্না আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি শব্দ করিতেছে। তার স্বরটাও যেন ক্রমশ তন্দ্রালো হইয়া উঠিতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতায় চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে ওঠে দিদি বড় ভালোবাসত মা, একটা কথা পারছে। তিনজনই খানিকক্ষণ নির্বাক হইয়া বসে রইল।
তারপর তাহাদের তিনজনই তাদের দৃষ্টি যেমন কেমন করি আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা সেই পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া পড়িয়াছে সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। অর্থাৎ এখানে খেন্তি যে পুঁই গাছ লাগিয়ে গিয়েছিল, অযত্নে লাগিয়ে গিয়েছিল, সেই গাছ বড় হয়ে উঠেছে কিন্তু খেন্তি আর নেই, সেই স্মৃতিটুকুই শুধু রয়ে গেছে। এখানেই শেষ হলো পুঁই মাচা গল্প প্রসঙ্গে আলোচনা। প্রশ্ন নিয়ে বা প্রশ্নোত্তর নিয়ে খুব শীঘ্রই আলোচনা হবে। যাদের ক্লাস ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ক্লাস পাওয়ার জন্য।